আচ্ছা, আমাদের আজকে সাবজেক্টটা ছিল যে এলসি এর এগেনস্টে। ঠিক আছে, আমরা এলসি নিয়ে কথা বলবো বলছিলাম। তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটা এলসি ওপেন করছি। এটা হচ্ছে একটা এক্সপোর্টের এলসি। আপনারা নিশ্চয়ই আগে এলসি দেখছেন, বা ইম্পোর্টের বা এক্সপোর্টের এলসি আপনারা দেখছেন এভাবে। যদি না দেখে থাকেন তাহলে দেখেন। এটা হচ্ছে একটা এক্সপোর্টের এলসি। এখানে যদি আমরা দেখতে পারি যে এলসিটা কোন ব্যাংকে ওপেন করছে, হ্যাঁ, এখানে আমাদের দেখেন এই সেন্ডার, সেন্ডারে থাকবে কোন ব্যাংকে এলসিটা ওপেন করছে। ঠিক আছে, এলসিটা অবশ্যই ওপেন করবে একজন ইম্পোর্টার। একজন ইম্পোর্টার এলসিটা ওপেন করে সেটা এক্সপোর্টারকে দিবে। আফটার দ্যাট এক্সপোর্টার ওই এলসির এগেনস্টে এক্সপোর্ট করবে। আমার সেন্ডার, সেন্ডার মানে হচ্ছে এলসিটা কে ওপেন করছে, মানে কোন ব্যাংক ওপেন করছে। এখানে আমরা এমটিবি এ- দেখতেছি। এখানে এটা কি আপনি কি এক্সপোর্ট নিয়ে বলতেছেন না ইম্পোর্ট নিয়ে? এক্সপোর্ট, আচ্ছা। এক্সপোর্ট, এক্সপোর্টের ক্ষেত্রে ঠিক আছে। ইম্পোর্টার আমার সেন্ডার হচ্ছে যে ইম্পোর্টার, হ্যাঁ, আমার ইম্পোর্টারের ব্যাংক হচ্ছে সেন্ডার। আমার ইম্পোর্টারের ব্যাংক কি? এমটিবি ব্যাংক। ঠিক আছে, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এলসিটা ওপেন করছে। তাইলে সেন্ডার মানে আমরা বুঝি যে ব্যাংক এলসিটা ওপেন করবে, ওই ব্যাংক হচ্ছে যে সেন্ডার। সেন্ডারে ওই ব্যাংকের নামটা মেনশন করা থাকবে। তারপর আসেন, সে ইম্পোর্টারে এটা এলসিটা ওপেন করবে কার এগেনস্টে? এক্সপোর্টার এগেনস্টে। তাহলে আমার এখানে এক্সপোর্টার ব্যাংক দেখেন, রিসিভার। রিসিভার মানে হচ্ছে আপনার এক্সপোর্টারের ব্যাংক। ঠিক আছে, মানে টাকাটা কে রিসিভ করবে? এই যে সেন্ডারের ঘরে দেখলাম আমরা ইম্পোর্টারের ডিটেলস, ইম্পোর্টারের ব্যাংক, আর রিসিভে এক্সপোর্টারের ব্যাংক। এটা হচ্ছে কমার্শিয়াল ব্যাংক অফ সিলন হচ্ছে এক্সপোর্টারের ব্যাংক, আর ইম্পোর্টারের ব্যাংক হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এমটিবি। এটা হচ্ছে আমাদের ইম্পোর্টার, এটা হচ্ছে এক্সপোর্টার। তাহলে একজন একটা এলসির মধ্যে, ইম্পোর্টারে একটা এলসি ওপেন করার পর ব্যাংক থেকে সেটা ডিরেক্টলি কাকে পাঠাবে? এক্সপোর্টারের কাছে পাঠাবে। এক্সপোর্টার ওই এলসির এগেনস্টে কি করবে? তার ডকুমেন্টেশন, তার প্রোডাক্ট, এগুলো রেডি করবে। যা, ঠিক আছে, আমরা জিনিসটা জি। এভাবে বুঝি যে একজন এক্সপোর্টার যখন একটা মাল এক্সপোর্ট করবে, সে যখন এলসির মাধ্যমে করবে, তখন যে ইম্পোর্টার আছে সে তাকে একটা এলসি দিবে। ওই এলসির এগেনস্টে এক্সপোর্টার কি করবে? তার ডকুমেন্টেশন রেডি করবে, তার পেমেন্ট প্রসিডিউর যা আছে, তার বাকি যে প্রসিডিউর গুলা, এগুলা এলসির এগেনস্টে সে করবে। তাহলে আমরা ফার্স্টের একদম শুরুতে এলসি একটা উপরের ফার্স্ট কলাম গুলো আমরা দেখতে পাচ্ছি যে সেন্ডার, রিসিভার, এই দুইটা জিনিস আমরা বুঝতে পারছি আশা করি। এখন আসেন, জি। আমরা আস্তে আস্তে ধাপে ধাপে নিচে যাব, পুরো একটা এলসি সম্পর্কে আমরা আইডিয়া নিয়ে নিব। তারপর আসেন মেন, এখন এক ওয়ান বাই ওয়ান ক্লসে যাব। এখানে ক্লস কত? 27, সিকোয়েন্স অফ টোটাল। এটা হচ্ছে ব্যাংকের, এটা প্রয়োজন নাই। আমার যেগুলো প্রয়োজন আছে সেগুলো নিয়ে আমি কথা বলবো, যেগুলো প্রয়োজন নাই, যেগুলো অটো ব্যাংকে সিস্টেমে দেওয়া থাকে, ওগুলো নিয়ে আমরা কথা বলবো না। তাহলে এখানে আসেন, আমার ইম্পর্টেন্ট হচ্ছে যে আমার এলসি নাম্বার। ঠিক আছে, ডকুমেন্টারি ক্রেডিট নাম্বার, দ্যাটস মিন এলসি নাম্বার। দেখেন এখানে এলসি নাম্বার দেওয়া আছে, এটা হচ্ছে এলসি নাম্বার। ঠিক আছে, আপনারা পারলে নোট করিয়েন। ক্লস নাম্বার 20, সবসময় ক্লস নাম্বার 20 মেনশন করে যে এলসি নাম্বার। ক্লস 20-তে এলসি নাম্বারটা আপনারা পাবেন, এবং ক্লস 31C-তে পাবেন এলসি ডেট। এই দুটো জিনিস নোট করবেন। একটা হচ্ছে কি, ক্লস 20-তে এলসি নাম্বার থাকবে, ক্লস 31C-তে এলসি ডেট থাকবে। এটা সব এলসিতে সেম, ক্লস চেঞ্জ হয় না। ঠিক আছে, মানে ক্লস নাম্বার ওয়াইজ ক্যাটাগরি চেঞ্জ হয় না।
এলসি নাম্বার বলতে আমরা বুঝবো কি, যখন একটা এলসি ক্রিয়েট করা হবে তখন এটা ড্রাফট থাকবে, ড্রাফটের পরে যখন এটা সুইফট হবে, সুইফট হইলে এলসি নাম্বারটা পড়ে যায়। এলসি নাম্বারটা পড়ার পরে এরকম আমরা একটা নাম্বার, এখানে যেভাবে দেখতেছি ওভাবে একটা নাম্বার আমরা পাবো। এই যেমন এটা, হ্যাঁ, এটা হচ্ছে এলসি নাম্বার। আমরা এরকম একটা এলসি নাম্বার পেয়ে যাব। তারপর এলসিটা যে ডেটে ক্রিয়েট হবে, ওই ডেটটা ডেট অফ ইস্যু নামে আমরা চিনব। এরপর আসেন নিচে যাই। ডেট অ্যান্ড প্লেস অফ এক্সপায়ারি, এগুলো হচ্ছে ম্যান্ডেটরি সাবজেক্ট, মানে ম্যান্ডেটরি ক্লজ। 31 বিতে দেখবো আমরা ডেট অ্যান্ড প্লেস অফ এক্সপায়ারি। এই এলসির এক্সপায়ারি ডেট কখন? 15, যেমন এটা ইস্যু ডেট হচ্ছে যে 31/10, এক্সপায়ারি ডেট হচ্ছে 15/12। ঠিক আছে, তাহলে 15/12-র মধ্যে আমার শিপমেন্ট করে ফেলতে হবে, আদারওয়াইজ আমাকে ব্যাংকে ডিসক্রিপেন্সি দিবে বা লেট শিপমেন্ট দিবে। এই এক্সপায়ারি ডেট চলে যাওয়ার মানেটা হচ্ছে কি, আমার ব্যাংকে যদি এই এক্সপায়ারি ডেটের ভিতর আমি শিপমেন্ট করতে না পারি, আ- হয়তো আমার থেকে অ্যামেন্ডমেন্ট করে এক্সপায়ারি ডেট বাড়াতে হবে। আর যদি অ্যামেন্ডমেন্ট না করি, শিপমেন্ট দিয়ে দিই এক্সপায়ারি ডেটের পরে, তাইলে আমার অ্যাজ পার এলসি ক্লজ, আমার এলসি ল এবং টার্মস, বাংলাদেশ ব্যাংকের টার্মস আমার বলবে যে লেট শিপমেন্ট হলে ডিসক্রিপেন্সি দিতে হয়। ডিসক্রিপেন্সিটা এক এক ব্যাংকে এক এক ধরনের রেট থাকে, কিছু ব্যাংকে $25 থাকে, কিছু ব্যাংকে $50। এটা এলসির মধ্যে মেনশন করা থাকবে। যদিও বা অনেক ক্ষেত্রে মেনশন করা না থাকে, তখন এটা ব্যাংকের সাথে যোগাযোগ করলে ওরা বলে দিবে যে, যেমন এইচএসবিসি তে $150 $120 পর্যন্ত কাটে ডিসক্রিপেন্সি। ঠিক আছে, তাহলে আমরা এক্সপায়ারি ডেট বুঝলাম, যে একটা এলসির ইস্যু ডেট এবং এক্সপায়ারি ডেট, এই তিনটা কিন্তু মেইন জিনিস একটা এলসির মধ্যে। এরপরে আসি আমরা অ্যাপ্লিকান্ট। অ্যাপ্লিকান্ট মানে হচ্ছে কি, ইম্পোর্টার। ইম্পোর্টার অ্যাপ্লিকান্ট মানে ইম্পোর্টার যেহেতু এলসিটা ওপেন করতেছে, সে হচ্ছে যে আপনার অ্যাপ্লিকান্ট, মানে কে এলসিটা ইস্যু করতেছে। যেমন আমরা এখানে দেখতেছি ইশিয়াত ফ্যাশন লিমিটেড, বাহাদুরপুর বাহাদুরপুর বাংলা বাজার, জয়দেবপুর, গাজীপুর, বাংলাদেশ। এই ফ্যাক্টরিটা কি করছে, এলসিটা ওপেন করছে, সেজন্য অ্যাপ্লিকান্টে আমরা তাকে দেখতে পাচ্ছি। ঠিক আছে, অ্যাপ্লিকান্টের টোটাল ডিটেলস এখানে আছে। তারপর বেনিফিশিয়ারি, বেনিফিশিয়ারি আসেন এর নিচে ক্লস 59। বেনিফিশিয়ারি নেম এন্ড অ্যাড্রেস, মানে এক্সপোর্টার কাকে এলসিটা দিচ্ছে। সানশাইন অ্যাক্সেসরিজ ম্যানুফ্যাকচারিং বিডি লিমিটেড, সিপিজেড, এটা সিপিজেড এর একটা চাইনিজ কোম্পানি। ওই চাইনিজ কোম্পানি হচ্ছে যে আপনার ওই অ্যাক্সেসরিজ এক্সপোর্ট করে। এই যে ওরা কি করতেছে আপনার, এরা কি করতেছে, এটা এক্সপোর্টার, হ্যাঁ। ওরা এদেরকে আপনার কিছু অ্যাক্সেসরিজ এক্সপোর্ট করবে। এই যে সানশাইন, সানশাইন কি করতেছে, কিছু অ্যাক্সেসরিজ ইশিয়াত ফ্যাশনকে এক্সপোর্ট করবে। ওই জন্য ইশিয়াত ফ্যাশন এলসি ওপেন করছে কার নামে, সানশাইনের নামে। আমরা জিনিসটা ইজিলি বুঝে নিচ্ছি, হ্যাঁ। এরপর আসেন কারেন্সি কোড অ্যান্ড অ্যামাউন্ট, 32 এর বি। 32 এর বিতে আসলে আমরা দেখবো যে এটা এলসি ভ্যালু। ঠিক আছে, এলসি ভ্যালুটা আমরা কোথায় পাবো? এটা আমরা যে ইনভয়েস বানাবো বা পিআই বানাবো, ওই পিএ ভ্যালু যেটা, সেটাই আমার এলসি ভ্যালু। ঠিক আছে, আমরা পিএ দেখে দেখে এলসির কলামগুলো ফিল আপ করবো। আমরা পিএ অনুযায়ী এলসি ফর্মটা ফিল আপ করবো, ওই এলসি ফর্মের এগেনস্টে এরকম এলসি আপনার ব্যাংকে ওপেন করে দিবে। ঠিক আছে, তো আমার পিএ তে ধরেন সাপোজ আছে $2,615.40, এটা আমার এলসি ভ্যালু চেঞ্জ আছে। তারপর আসেন নিচে, আমার পার্সেন্টেজ ক্রেডিট, এটা লাগবে না, এটা ব্যাংকের, এটাও লাগবে না, এটাও লাগবে না। ড্রাফট লাগবে, এখানের মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে আপনার, এটা হচ্ছে যে 42 SC, এই যে জিনিসটা 120 days ফ্রম দ্য ডেট অফ ডেলিভারি, এটা মিনিং কি? এটা মিনিং হচ্ছে যে এই যে টার্মস এন্ড কন্ডিশন, আপনার পেমেন্ট কয় দিনের মধ্যে দিতে হবে। আপনার শিপমেন্টের ডেট অফ শিপমেন্ট থেকে, শিপমেন্টের ডেট থেকে 120 দিনের মধ্যে পেমেন্টটা করে দিতে হবে। এটা হচ্ছে যে এটা 120 দিন থাকে, 90 দিন থাকে, বা 60 দিন থাকে, এটা বেস করবে আপনার পিএ তে যা যা মেনশন করা আছে। পিএ তে মেনশন করা আছে মিন্স এক্সপোর্টার এবং ইম্পোর্টার সাথে যে
মানে কমিউনিকেশন বা লেনদেনটা হয়েছে, যে কন্ডিশনের মধ্যে ওরা আসছে, ওই জিনিসটা আমরা 42C-তে পাবো। যেমন এটা 120 দিন আছে, যেহেতু ওদের মধ্যে এক্সপোর্ট ইম্পোর্টের মধ্যে কথা হয়েছে যে আমার শিপমেন্ট যাওয়ার 120 দিনের মধ্যে পেমেন্টটা তুমি পাই যাবা। ওই পেমেন্ট কয় দিনের ভিতর পাবে সেটা মেনশন করবে 42C-তে। 120 দিন, 90 দিন, 80, 60 দিন, ঠিক আছে। এটা হচ্ছে পিএতে যেভাবে মেনশন করা থাকবে ওভাবে ব্যাংকে দিয়ে দিবে। তারপর আসেন ড্রয়ি, মানে কোন ব্যাংকের মধ্যে কোন ব্যাংক থেকে পেমেন্টটা আসবে। ড্রয়ি, ড্রয়ি মানে হচ্ছে যে কোন ব্যাংক, এই যে এই ব্যাংক থেকে পেমেন্টটা আমার আসবে, কোন ব্যাংকে আসবে, কমার্শিয়াল ব্যাংক অফ সিলন আসবে, এই কমার্শিয়াল ব্যাংক অফ সিলন আসবে। তারপর এটা প্রয়োজন নয়, এটা প্রয়োজন নয়। পার্সিয়াল শিপমেন্ট, এটা হচ্ছে পিএতে, পিএতে আমাদের এই ক্লজটা থাকে, এই কলামটা থাকবে। পার্সিয়াল শিপমেন্ট এলাও কি এলাও না, যদি এলাও তাহলে এলাও, এলাও না হইলে এলাও না, নট এলাও। ঠিক আছে, টাচ শিপমেন্ট এলাও কি নট এলাও। টাচ শিপমেন্ট এখানে আমরা নট এলাও দিছি, এটা হচ্ছে পিএতে মেনশন করা থাকবে। টাচ শিপমেন্ট করতে করবো কিনা, যদি করি তাহলে এলাও, না করলে নট এলাও। তারপর আসেন প্লেস অফ টেকিং ইনচার্জ ডিসপাস, এটা মানে কোন জায়গা থেকে আপনার এক্সপোর্টটা কোন জায়গা থেকে দিচ্ছেন, ডিসপাস কোন জায়গা থেকে হবে। আমরা এখানে হয়েছি সেলার্স ফ্যাক্টরি, মানে এক্সপোর্টার ফ্যাক্টরি থেকে। বা এটা যদি হয় যে ধরেন চিটাং পোর্ট থেকে, তাহলে লিখবো যে আমরা এখানে চিটাং পোর্ট। ঠিক আছে, এটা যে জায়গা থেকে এক্সপোর্ট হবে, এটা এগুলো যেহেতু আপনার সিপিজেড থেকে ডাইরেক্ট ঢাকা চলে যাবে, এখানে বন্দরের কোনো কাজ নাই, পোর্টের কোনো কাজ নাই, সেক্ষেত্রে আমরা এখানে সেলার ফ্যাক্টরি দেখাচ্ছি। যদি দেখা যাচ্ছে এটা চাইনাতে যাইতো, তাহলে এখানে লেখা থাকতো চিটাং পোর্ট, বা যে পোর্ট থেকে যাই সেই পোর্টের নাম মেনশন করা থাকতো। তারপর আসেন পোর্ট অফ লোডিং, এয়ারপোর্ট লাগবে না, পোর্ট অফ ডিসচার্জ লাগবে না, এগুলো ফরেন শিপমেন্টের ক্ষেত্রে লাগে, এটা লোকালের ওই জন্য এখানে দেওয়া হয় নাই। এটা যখন ফরেন হইতো তাইলে এখানে পোর্ট অফ লোডিং থাকতো চিটাং পোর্ট বা সিজিপি। আর পোর্ট অফ ডিসচার্জ থাকতো চাইনা হলে চাইনার যে পোর্ট, ওই পোর্টে থাকতো সাংঘাই পোর্ট, বা যে কোনো পোর্ট, বা যেখান থেকে যাবো ওই পোর্টের নাম থাকতো। প্লেস অফ ফাইনাল ডেস্টিনেশন, কোথায় যাবে, বায়ার ফ্যাক্টরি, মানে বায়ারের ফ্যাক্টরিতে যাবে হচ্ছে ফাইনাল ডেস্টিনেশন। যদি এটা আপনার ইউকে হইতো তাহলে ফাইনাল ডেস্টিনেশন আমরা লিখতাম এ, এ, যেমন ওইটা আমরা যে পিএ নিয়ে কাজ করছিলাম সিনচিনতিয়া, সিনচিনতিয়া ইউকে বা হংকং, ওই ফ্যাক্টরি মানে ওই অ্যাড্রেসটা থাকতো ফাইনাল ডেস্টিনেশন। তারপর লেটেস্ট ডেজ অফ শিপমেন্ট, এই জিনিসটা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখেন। লেটেস্ট ডেট অফ শিপমেন্ট মানে হচ্ছে যে আপনার শিপমেন্ট কয় তারিখ করবেন, ওইটা একটা আনুমানিক একটা ডেট দিতে হয়। যেমন লেটেস্ট শিপমেন্ট আমি এখানে দেখেছি 30/11, আমার এলসি করছি কত, এলসি ওপেন করছি, এলসিতে 31/10, 31/10 দেখেছি আমরা, ঠিক আছে। 31/10 এলসি ওপেন করছি, এক্সপায়ারি 15/12 দেখেছি, 15/12 মিডলে আমি দেখেছি শিপমেন্ট ডেট, লেটেস্ট শিপমেন্ট ডেট 30/11, মানে আপনার 15/12 দেখেছি এক্সপায়ার ডেট, 30/11 দেখেছি লেটেস্ট শিপমেন্ট। লেটেস্ট শিপমেন্ট মানে হচ্ছে আমি যে তারিখ এক্সপোর্ট করব সেই সেই তারিখটা, এটা আমি আনুমানিক দিব। এই তারিখে যদি আমি শিপমেন্ট করি সমস্যা নেই, না করি সমস্যা নেই, কিন্তু লেটেস্ট শিপমেন্ট ডেটের পরে আবার শিপমেন্ট যদি করি, ওটা আবার লেট শিপমেন্ট ধরে বলবে। ঠিক আছে, লেটেস্ট শিপমেন্ট আপনি যদি 30 তারিখ দিয়েছেন, তো আপনি দেখা যাচ্ছে যে আপনি শিপমেন্ট করছেন, শিপমেন্টে আপনার ডেলিভারি চালানে আপনার ডকুমেন্টে যদি দেখান যে অনবোর্ড ধরেন 5/12, তাহলে লেটেস্ট শিপমেন্ট ডেট ওভার হয়ে গেছে। 5/12 হইলে এটা লেট শিপমেন্ট কাউন্ট হবে। লেট শিপমেন্টের জন্য যদি আপনাকে ডিসক্রিপেন্সি দিতে চায়, ব্যাংকে ডিসক্রিপেন্সি দিতে পারবেন। আর সেক্ষেত্রে আপনার যদি দেখা যাচ্ছে 5/12 যদি আপনাদের শিপমেন্ট দেন, সেক্ষেত্রে লেটেস্ট শিপমেন্ট ডেটটা আপনাদের ব্যাংকে অ্যামেন্ডমেন্ট করে বাড়িয়ে নিতে হবে। এটা 5/12 শিপমেন্ট হলে 5/12 নিতে হবে। আর দেখা যাচ্ছে 30/11 আগে শিপমেন্ট দিয়ে দিচ্ছেন, আপনি 25/11 দিচ্ছেন, তাহলে কোনো কিছু করার দরকার নেই। লেটেস্ট শিপমেন্টের আগে শিপমেন্ট দিলে এখানে আর কোনো কিছু করার প্রয়োজন হয় না। তারপর আসছেন শিপমেন্ট পিরিয়ড, লাগবে না। ডিসক্রিপশন অফ গুডস, এখানে থাকবে যে আপনার টোটাল গুডস এর বর্ণনা যেটা থাকবে, আপনি কি জিনিস পাঠাচ্ছেন বা কাকে পাঠাচ্ছেন। সেক্ষেত্রে আমরা দেখি এখানে কি পাঠাচ্ছে, অ্যাক্সেসরিজ। এই যে আমি বললাম কিছু অ্যাক্সেসরিজ পাঠাচ্ছে, এখানে ডিসক্রিপশনে দিচ্ছে দেখেন অ্যাক্সেসরিজ ফর রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ। গার্মেন্টস এর জন্য কিছু অ্যাক্সেসরিজ ওরা এক্সপোর্ট করতেছে, যার এইচএস কোড এত, এবং কান্ট্রি অফ অরিজিন বাংলাদেশ, সেটা বাংলাদেশে তৈরি। ডেট টার্ম দেখেন এক্সডব্লিউ, এক্সডব্লিউ মানে আমরা ক্লাসে অবশ্যই এটা নিয়ে কথা বলছিলাম,
দেখি কার কার মনে আছে। XW মানে কি? ইনকোটাম। এটা এক্স ওয়ার্ক মানে শর্টকাটে EXW। EXW মানে আমরা কি বুঝি? যে কোনো একজন উত্তর দেন। মানে বাইরের ফ্যাক্টরি থেকে আমরা জিনিসটা বুঝে নিব, শুধু বাইরের ফ্যাক্টরিতে মালগুলো আমাদের প্যাকেট করে দিবে ওখান থেকে আমাদের বাইরে বায়ারের ফ্যাক্টরি থেকে। সেলার, বাইরের বাইরের না ফ্যাক্টরি এক্সপোর্টার। থেকে মানে সেলারের ফ্যাক্টরি থেকে, সরি, জি জি সেলারের ফ্যাক্টরি থেকে উনি শুধু মালটা প্যাকিং করে আমাদেরকে দিয়ে দিবে, ওখান থেকে পরবর্তী সব দায়িত্ব সেলারের। জি। বাইরের। এখানে সরি, বাইরের। না না, বাইরের না, ভুল হচ্ছে। হ্যাঁ, ভুল হচ্ছে। সেলারের দায়িত্ব। XW মানে হচ্ছে যে এক্স এক্স ওয়ার্ক। এক্স ওয়ার্ক হচ্ছে যে আপনার ইম্পোর্টার। ইম্পোর্টার কোনো খরচ নিবে না, সেলারে সব খরচ সেলারের উপর। প্রত্যেকটা খরচ সেলারে বহন করবে। হুম হুম। এখানে আপনার বায়ারের কোনো কাজ নেই, বায়ারে কিছু করবে না। যা করবে সেলারে করবে, প্রত্যেকটা খরচ সেলারের উপর একদম ফ্যাক্টরিতে পৌঁছে দেওয়া পর্যন্ত, মানে বায়ারের ওয়ারহাউসে পৌঁছে দেওয়া পর্যন্ত সেলারের কাজ। টাকা পয়সা যা খরচ যাবে সব সেলারে দিবে। ভাই ওইটা তো মানে ডিডিপি, আপনি যেটা বলতেছেন সেটা বায়ার ওয়্যার হাউস হুম। পর্যন্ত পৌঁছে দেবে ডিডিপি না? আমি স্ক্রিনে নিয়ে যাচ্ছি দাঁড়ান। হ্যাঁ, দেখতে পাচ্ছেন? না, ভাই দেখা যাচ্ছে। হুম, আপনি যে ওই হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ইয়ে হচ্ছে দিচ্ছেন, যে আপনার সেলারে শুধু প্যাকটা করে দিবে, বাকি খরচ বায়ারের। আমি বলছি। ওইখানে দেখেন। হ্যালো রায়হান ভাই, আপনি ঠিক আছেন? জি জি, বলেন। জি জি। মানে এটা আমরা সেলার সেলার কি করবে, জাস্ট কার্টুনটা প্যাক করে দিবে। এরপর আর তার আর কোনো খরচ সে বহন করবে না, বাকি খরচ বায়ারে বহন করবে। এটাকে আমরা জি বলবো যে এক্স ঠিক ওয়ার্ক। আছে। তাহলে ওরা মালটা কি করতেছে আপনার এক্সপোর্টারে? ও জাস্ট প্যাক করে দিচ্ছে, বাকি সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছে কায়ে? আপনার বায়ারে। তো ওই জন্য আপনার এলসির মধ্যে তারাও মেনশন করছে কি EXW, ইনকোটার্ম দিয়েছে EXW মানে এক্স ওয়ার্ক। তার মানে এখানেও দেখেন এলসিতেও আপনার টার্মস এবং ট্রেড টার্ম যেটা বলে আর কি, হ্যাঁ, ইনকোটার্ম। ইনকোটার্মটা এখানে এলসিতেও প্রয়োজন আছে, সেলস কন্ট্রাক্টেও প্রয়োজন আছে। তো ওই জন্য ইনকোটার্ম গুলো ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? ওগুলো বুঝলে আপনার থেকে এলসি করতে, সেলস কন্ট্রাক্ট করতে কষ্ট হবে না। তারপর আসেন ডেসক্রিপশন, কোয়ান্টিটি, কোয়ালিটি, প্যাকিং। এগুলো হচ্ছে যে অ্যাজ পার পারফর্ম ইনভয়েস, ঠিক আছে? পারফর্ম ইনভয়েসে যেরকম থাকবে ওইরকম। তারপর আসেন এখানে একটা পিআই নাম্বার থাকে, এই যে পারফর্ম ইনভয়েস নাম্বার। এই যে এটা, এটা হচ্ছে পিআই নাম্বার। পিআই নাম্বার এবং পিআই ডেট মাস্ট বি নাইম ভাই, হবে। জি। কপিটা দেখাচ্ছে না এখন থেকে। বুঝি নাই। এখন ঠিক আছে, ঠিক আছে, ওই সময় আপনার পিএ নাম্বারটা অবশ্যই অবশ্যই এলসি তে মেনশন করতে হয়। এলসি তেও মেনশন করতে হয়, সেলস কন্ট্রাক্টও মেনশন করতে হয়, টিটি তেও মেনশন করতে হয় পিআই নাম্বারটা। আদারওয়াইজ পিএ নাম্বার ছাড়া আপনি এলসি, সেলস কন্ট্রাক্ট, টিটি কিছুই করতে পারবেন না। এটা হচ্ছে ম্যান্ডেটরি, পিএ নাম্বারটা। পিআই পিআই নাম্বারটা ম্যান্ডেটরি, ঠিক আছে? পিআই নাম্বার আপনার এলসি হোক, সেলস কন্ট্রাক্ট হোক, টিটি হোক, যা হোক, সবখানে আপনার পিএ নাম্বারটা
অবশ্যই অবশ্যই মেনশন করতে হবে। ঠিক আছে, এখন আমরা 45-এর এটা বুঝলাম। এখন আসেন 46, এই কলামগুলো কিন্তু, এই ক্লজগুলো। ভাই আপনার ইয়েটা জি বলেন। না, ওকে ওকে, ওই সময় সম্ভবত নেটে ডিস্টার্ব করতেছে। হ্যাঁ, নেট প্রবলেম করতেছে। আচ্ছা, আমরা 46-এ দেখি ডকুমেন্ট রিকোয়ারমেন্ট। ডকুমেন্ট রিকোয়ারমেন্ট মানে হচ্ছে যে আপনার ডকুমেন্ট রিকোয়ার্ড যখন আপনি শিপমেন্ট করার পরে পেমেন্টের জন্য ব্যাংকে ডকুমেন্টেশন সাবমিট করবেন, সেই ক্ষেত্রে কি কি ডকুমেন্ট সাবমিট করবেন, কি কি ডকুমেন্ট সাবমিট করবেন না, কি কি ডকুমেন্টের মধ্যে কি কি মেনশন করতে হবে, কি কি হবে না, সব কিছু এলসির 46-এ 47-এ মেনশন করা থাকে। ঠিক আছে, ওই জিনিসটা বেশি বেশি ইম্পর্টেন্ট। ওই জিনিসটা আপনাদের একদম ঠান্ডা মাথায় বুঝতে হবে। ঠিক আছে, দেখেন আমি ওয়ান বাই ওয়ান আপনারা পরে দিয়ে কোয়েশ্চেন করিয়েন, এখন আমি বলে যাচ্ছি, আপনারা দেখেন। দেখেন, ফার্স্ট অফ অল আমি বলি 1 নম্বরে কি লিখছে, বেনিফিশিয়ারি ড্রাফট ফর ফুল ইনভয়েস ভ্যালু ইন ডুপ্লিকেট। এখানের মধ্যে বেনিফিশিয়ারি ড্রাফট মানে কি? বেনিফিশিয়ারি ড্রাফট মানে আমরা বুঝি যে বিল অফ এক্সচেঞ্জ। ভাষাগুলো আপনাদের বুঝতে হবে, এলসির ভাষাগুলা, ব্যাংকের ভাষাগুলা। বেনিফিশিয়ারি ড্রাফট দ্যাটস মিন আপনার বিল অফ এক্সচেঞ্জ। ঠিক আছে, বিল অফ এক্সচেঞ্জ কি জিনিস সেটা যদি আপনারা না বুঝেন তাহলে অবশ্যই আমারে জানাইয়েন, ক্লাসের পর গ্রুপে গ্রুপে বলিয়েন। আপনাদের বিল অফ এক্সচেঞ্জের কিছু কপি আমি আপনাদের পাঠাবো, ওটা দেখে নিন। তারপর আসেন কমার্শিয়াল ইনভয়েস ইন 6 কপি সার্টিফাইড দ্য অরিজিন অফ দ্য মার্চেন্ডাইজ। তার মানে হচ্ছে যে আমার 6 কপি ইনভয়েস, অরিজিনাল ইনভয়েস লাগবে, উইথ সিগনেচার করানো। ঠিক আছে, তারপর ফুল সেট অফ ট্রাক রিসিভ ডেলিভারি চালান ড্রন অর এন্ডোর্স টু দ্য অর্ডার অফ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড। এটার মানে হচ্ছে আমার এই যে ডেলিভারি চালান, ট্রাক রিসিভ দুটো সেম। ডেলিভারি চালানের মধ্যে অবশ্যই অবশ্যই মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সিগনেচার লাগবে, এন্ডোর্স করা সাইন লাগবে। শোয়িং ফ্রেট কালেক্ট, ওখানের মধ্যে শো করতে হবে যে, বা মেনশন করতে হবে ফ্রেট কালেক্টেড। ঠিক আছে, অ্যান্ড মার্কড অ্যাপ্লিকান্ট অ্যাজ নোটিফাই পার্টি গিভিং ফুল নেম অ্যান্ড অ্যাড্রেস। আপনার অ্যাপ্লিকান্টের ফুল নেম এবং অ্যাড্রেস আপনার ডেলিভারি চালানের মধ্যে মেনশন থাকতে হবে। এই একটা ডেলিভারি চালানে কি কি মেনশন করবেন সব কিন্তু একই লাইনের মধ্যে ওরা বুঝাই দিছে। ঠিক আছে, এই পুরা পুরো জিনিসটা আপনি ডেলিভারি চালানে অবশ্যই অবশ্যই মেনশন করতে হবে, ব্যাংকে যেভাবে বলছে। তারপর আসেন 4 নম্বরে, ট্রাক রিসিভ ডেলিভারি চালান মাস্ট বি সিল অ্যান্ড সাইন বাই ম্যানেজিং ডিরেক্টর, ডিরেক্টর অফ দ্য অ্যাপ্লিকান্ট। মানে ইম্পোর্টারের ম্যানেজিং ডিরেক্টর বা ডিরেক্টর সাইন অবশ্যই ডেলিভারি চালানের মধ্যে থাকতে হবে। সার্টিফাইং দ্যাট মার্চেন্ট মেনশন অন দ্য কমার্শিয়াল ইনভয়েস আর রিসিভ ইন গুড কন্ডিশন। এখানের মধ্যে একটা লেখা লিখছে যে কমার্শিয়াল ইনভয়েস আর, হ্যাঁ, কমার্শিয়াল ইনভয়েস আর রিসিভ ইন গুড কন্ডিশন, এই লেখাটা ডেলিভারি চালানের মধ্যে লিখে দিতে হবে। লিখে তারপর এর উপরে কে সাইন করবে? ডিরেক্টর বা ম্যানেজিং ডিরেক্টর, যে কোনো একজন সাইন করবে, কিন্তু নিচে দিয়ে অবশ্যই লিখতে হবে যে কমার্শিয়াল ইনভয়েস আর রিসিভ ইন গুড কন্ডিশন, মানে তারা মালগুলো গুড কন্ডিশনের মধ্যে তারা মালগুলো রিসিভ করছে, কোনো প্রবলেম নাই। এটার উপর দিয়ে তারা সিগনেচার করবে ডেলিভারি চালান, যেহেতু এটা একটা পেমেন্ট ইস্যু। এইগুলো, এই ডকুমেন্টগুলো সাবমিট করার পর পেমেন্ট আপনার অ্যাকাউন্টে চলে আসবে, এক্সপোর্টার অ্যাকাউন্টে। সেক্ষেত্রে এক্সপোর্টারকে এই ডকুমেন্টগুলো অবশ্যই অবশ্যই ব্যাংকে এইভাবে সাবমিট করতে হবে যা যেভাবে রিকোয়ারমেন্ট ছিল এলসির মধ্যে। তারপর আসেন 5 নম্বরে, প্যাকিং লিস্ট মেনশন গ্রোস এন্ড নেট ওয়েট ইন 3 পিস। তার মানে হচ্ছে যে আপনার প্যাকিং লিস্ট 3টা লাগবে, এই যে 3 পিস 3টা প্যাকিং লিস্ট লাগবে, যা যেখানে আপনার গ্রোস ওয়েট এবং নেট ওয়েট অবশ্যই অবশ্যই মেনশন করা থাকতে হবে প্যাকিং লিস্টের মধ্যে, অ্যাজ পার তাদের রিকোয়ারমেন্ট। তারপর 6 নম্বর আসেন সার্টিফিকেট অফ অরিজিন। ওই যে সিও, চেম্বারের সিওটা আপনার 3 কপি লাগবে। এটা কে বলছে? ইস্যু বাই দ্য বেনিফিশিয়ারি, মানে এক্সপোর্টারে এই সিওটা বানাই দিলে হবে। যে যেহেতু এখানে চেম্বার অফ কমার্স লেখা নাই, তাহলে চেম্বার অফ কমার্স থেকে আমার সিও নিতে হবে না। আমরা সিও বেনিফিশিয়ারি মানে আমার ফ্যাক্টরি এক্সপোর্টারে নিজের প্যাটের মধ্যে বানাই দিতে পারবে। তারপর আসেন মূসক 6.3, সার্টিফিকেট অরিজিনাল কপি টু বি সাবমিটেড টু দ্য ব্যাংক বিফোর অ্যাকসেপ্টেন্স। মানে পেমেন্টের আগে অবশ্যই মূসক 6.3 দিতে হবে, যেহেতু এটা ইপিজেড এর ক্ষেত্রে কিন্তু মূসক 6.3 লাগে না। ইপিজেড এর বাইরে কিছু প্রতিষ্ঠান আছে,
ওইগুলোর ক্ষেত্রে আপনার মূসক যেগুলো ব্যাট দিয়ে, মানে ব্যাট দিয়ে আপনার বিলো অফ এন্ট্রি না করে এমনি ব্যাটের মাধ্যমে যে এক্সপোর্ট করে, যে কিছু লোকাল এক্সপোর্ট করে, তাদের ক্ষেত্রে মূসক মূসক 6.3 এটা লাগে, কিন্তু ইপিজেড এর ক্ষেত্রে লাগে না। কিছু কিছু রিকোয়ারমেন্ট এখানে লাগবে না। যেগুলো লাগবে না এগুলো আপনারা ব্যাংকে যখন এলসি ড্রাফট পাবেন তখন বলে দিবেন যে আমার এই ক্লজটা উইথড্র করে দেন এলসি ফাইনাল করার আগে। আদারওয়াইজ এটা যদি উইথড্র না করলে, এই অনুযায়ী যদি ডকুমেন্ট সাবমিট না করেন, তাহলে সে আপনাকে ডিসক্রিপেন্সি দিয়ে দিবে। তাই ডিসক্রিপেন্সি না আসার জন্য আমরা কি করতে হবে, ওদেরকে যে যে এখানে যে ক্লজগুলো আমার দিতে পারবো না বা আমার সাধ্যের বাইরে বা আমার প্রয়োজন নাই, আমার যেমন ইপিজেড এর ক্ষেত্রে লাগে না বা ওখানে লাগে, ওইরকম যদি হয় আপনি বুঝতে পারবেন কোন জিনিস আপনার থেকে আসে নাই, ওই হিসেবে ব্যাংকে বলে দিলে ওরা ওই জিনিসটা উইথড্র করে দেয়। যেমন আমার 7 নাম্বার লাগবে না, আমি 7 নাম্বার উইথড্র করে দিতে বললে তারা উইথড্র করে দিবে। আর বা যদি বলে যে 7 নাম্বার উইথড্র না করলে, ওরা যদি বলে যে যে হ্যাঁ ঠিক আছে আমরা ডকুমেন্ট সাবমিট করছি কিন্তু এরপরে ডিসক্রিপেন্সি চলে আসছে, তখন ডিসক্রিপেন্সি চলে আসলে কি করবে, আমার ব্যাংকে একটা সুইফট মেসেজ দিবে ওই ব্যাংকে, এই যে অ্যাপ্লিকান্টের ব্যাংকে। ওই অ্যাপ্লিক্যান্ট ব্যাংকে কি করবে, ওই ইম্পোর্টারকে জিজ্ঞেস করবে যে এটা আমরা ডিসক্রিপেন্সি দিব কি দিব না। ইম্পোর্টার যদি বলে যে না এটা ডিসক্রিপেন্সি দিও না, এই ডকুমেন্টটা ওরা দিতে পারবে না, এটা হচ্ছে পুরোটা বেস করে যে আপনার অ্যাপ্লিক্যান্টের উপর, যে এলসি ওপেন করছে, সে যদি বলে যে হ্যাঁ না এটা লাগবে না, এটা দিতে হয় না, আপনারা ডিসক্রিপেন্সি উইথড্র করে দেন, তাহলে ডিসক্রিপেন্সি উইথড্র করে দিবে। তারপর আসেন 47। তারপর আমরা 47-এ আসি। 47 অ্যাডিশনাল কন্ডিশন। অ্যাডিশনাল কন্ডিশনও এটা খুব ইম্পর্টেন্ট, এটাও দেখেন। অ্যাডিশনাল কন্ডিশন লাগবে যে অল ডকুমেন্ট মাস্ট বি সাইন অ্যান্ড ডেট, মানে প্রত্যেকটা ডকুমেন্টের মধ্যে সাইন থাকতে হবে এবং ডেট থাকতে হবে, ম্যান্ডেটরি। অল ডকুমেন্টস মাস্ট শো দ্য এলসি নাম্বার অ্যান্ড এলসি ইস্যু ডেট। প্রত্যেকটা ডকুমেন্টের মধ্যে যা ডকুমেন্ট সাবমিট করবেন প্রত্যেকটা ডকুমেন্টে এলসি নাম্বার এবং এলসি ইস্যু ডেট অবশ্যই অবশ্যই থাকতে হবে। 3 নম্বরের মধ্যে ডেট অফ শিপমেন্ট or ডেট অফ ডেলিভারি চালান or ডেট অফ রিসিভ অফ গুড মাস্ট নট বি আর্লিয়ার দেন দ্য ইস্যুয়েন্স ডেট অফ এলসি। এলসি ইস্যু ডেটের আগের কোনো ডেট আপনার ডকুমেন্টের মধ্যে ইউজ করতে পারবেন না, এলসি ইস্যু ডেটের পরে যে কোনো ডেট দিতে পারবেন। তার মানে এটাই বোঝাচ্ছে যে আমরা এলসি ওপেনের আগে কোনো ডকুমেন্ট রেডি করতে পারবো না, এলসি ওপেনের পর তারপর ওয়ান বাই ওয়ান ডকুমেন্ট রেডি করবো। তারপর আসেন ডিসক্রিপেন্সি চার্জ। দেখেন এতক্ষণ যেটা নিয়ে কথা বলছি, ডিসক্রিপেন্সি চার্জ ইউএসডি $25 উইল বি ডিডাক্টেড ফর ইচ সেট অফ ডকুমেন্ট। যদি কোনো ভুল হয়, কোনো ভুলের কারণে আপনার ফাইন আসে, তাহলে $25 দিতে হবে। এটাকে বলে যে ডিসক্রিপেন্সি। এটা এটা এলসিতে মেনশন আছে, সব এলসিতে থাকে না, কিছু কিছু থাকে কিছু কিছু থাকে না, ওইটা না থাকলে ব্যাংকের সাথে যোগাযোগ করলে ওরা বলে দিবে। তারপর আসেন এক্সপোর্ট কন্ট্যাক্ট নাম্বার এত এত অ্যান্ড অ্যাপ্লিক্যান্ট ব্যাট নাম্বার এত মাস্ট অ্যাপিয়ার ইন অল ডকুমেন্ট। তার মানে প্রত্যেকটা ডকুমেন্টের মধ্যে এক্সপোর্ট কন্ট্যাক্ট নাম্বার এবং ব্যাট নাম্বার, ব্যাট রেজিস্ট্রেশন নাম্বার মানে বিন, অবশ্যই মেনশন করতে হবে। তারপর আসেন 6 নম্বর, মেচুরিটি ডেট উইল বি কাউন্টেড কাউন্টেড ফ্রম দ্য ডেট অফ শিপমেন্ট। আপনার ডেট অফ শিপমেন্টের পর থেকে মেচুরিটি কাউন্ট হবে, মানে 120 দিন যেহেতু, তাহলে শিপমেন্টের ডেটের 120 দিন পর মেচুরিটি আসবে, মানে আমার পেমেন্ট আসবে। গেল 47। এগুলো খুব বেশি বেশি ইম্পর্টেন্ট, আপনার 46 47 এই দুইটা দেখে আপনি ডকুমেন্ট রেডি করতে হবে, ওই দুইটা বললাম। তারপর এখানে নিচে যেগুলো আছে অল ব্যাংক চার্জ ইনক্লুডিং এত এত, এগুলো কোনো প্রয়োজন নাই, এগুলো আর কোনো প্রয়োজন নেই, এগুলো কোনো প্রয়োজন নেই, এগুলো ব্যাংকে অটো ফিল আপ করে দিবে। এখানে নিচে এলসিতে আর কোনো কিছু নাই। মূলত আমার এলসির মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে 47, 46, 45, তারপর হচ্ছে 44C, তারপর হচ্ছে 42C, $32, তারপর 50, 59, 31D, 31C আর 20। এগুলো এই ক্লজগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, এগুলো ছাড়া বাকি ক্লজগুলো আমার প্রয়োজন নেই, এগুলো ব্যাংকে অটো ফিল আপ হয়ে যায় বা এগুলো না না দেখলেও চলে, এগুলো নিয়ে আপনার এত হেডেক নেই। তাহলে মোটামুটি আমরা এলসি নিয়ে একটা ধারণা দিয়ে দিছি আপনাদের। এখন আপনারা ওয়ান বাই ওয়ান আমাকে কোয়েশ্চেন করবেন, তার আগে আমি একটা কাজ করি, আমি এই এটা ক্লোজ করে নতুন করে আবার শুরু, এটা যেহেতু এখন টাইম আপ হয়ে যাবে, আমি নতুন করে আবার লিঙ্ক দিচ্ছি, ওইখানে আপনারা প্রশ্ন করবেন, ঠিক আছে? আমি এটা ক্লোজ করতেছি আপাতত।